সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবারের পর্বে দিনাজপুর বোর্ড 2019 সালে আসা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। তো এই সমাধানগুলো বোঝার জন্য তোমরা যদি আমাদের অধ্যায়ে থিওরিটিক্যাল আলোচনাগুলো যে করা আছে সেই ভিডিওগুলো দেখে আসো, তাহলে এই প্রশ্নগুলোর সমাধান বোঝা কিছুটা সহজ হবে। তো প্রথম প্রশ্নে যেটা বললো, লেন্সটির ক্ষমতা কত। এখানে দেখো একটি উত্তর লেন্স বলা আছে যার বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 20 সেন্টিমিটার, সুতরাং তার ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, কারণ আমরা জানি ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তো ক্ষমতার পি সমান হচ্ছে 1/f, যেহেতু এখানে ডায়োপ্টারে আছে সুতরাং আমাদের ফোকাস দূরত্বটাকে মিটারে নিয়ে যেতে হবে, তার মানে হচ্ছে 1/0.1, 10 সেন্টিমিটার সমান 0.1 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো 10 ডায়োপ্টার, আর যেহেতু উত্তর লেন্স সুতরাং এটা তো অবশ্যই প্লাস হবে। তাহলে একের অ্যান্সার হচ্ছে ঘ। 2 নম্বর প্রশ্নে বলল এবি বস্তুটির প্রতিবিম্ব হবে। এখানে এবি যে বস্তুটি আছে তার প্রতিবিম্ব হবে বাস্তব উল্টো এবং বিবর্ধিত, সুতরাং এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 1 আর 3, অর্থাৎ গ নাম্বার অপশানটি। কারণ এই ক্ষেত্রে বস্তুটির অবস্থান হচ্ছে বক্রতার ব্যাসার্ধ এবং প্রধান ফোকাসের মধ্যে। বক্রতার ব্যাসার্ধ এবং প্রধান ফোকাসের মধ্যে উত্তল লেন্সের ক্ষেত্রে যদি বস্তু অবস্থিত হয় সেক্ষেত্রে বাস্তব উল্টো ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। তারপর 3 নম্বর প্রশ্নে বলল নিচের কোন ক্ষেত্রে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। প্রতিফলক টেলিস্কোপে, কান ও গলার পরীক্ষায় এবং স্টিমারের সার্চ লাইটে স্পষ্ট প্রতিবিম্ব পাওয়ার জন্য, অর্থাৎ এটার ক্ষেত্রে স্পষ্ট প্রতিবিম্ব পাওয়ার জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়, আর স্টিমারের সার্চ লাইটে আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়। ওভারহেড প্রজেক্টরের ক্ষেত্রে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, সুতরাং 3-এর অ্যান্সার হচ্ছে ক। 4 নম্বর প্রশ্নে বলল বায়োগ্যাস উৎপাদনে গোবর ও পানির মিশ্রণের অনুপাত কত। গোবর ও পানির অনুপাত হচ্ছে 1:2, যদি পানি ও গোবর বলতো তখন 2:1 বলতাম। তারপরে 5 নম্বর প্রশ্নে বলল রক্তের শ্বেতকণিকার অত্যাধিক বৃদ্ধির ফলে রক্ত অল্পতার রোগের চিকিৎসায় ব্যবহৃত কোন আইসোটোপ। এই ক্ষেত্রে ফসফরাস 32 আইসোটোপটি ব্যবহার করা হয়, যেটাকে আমরা রক্তের ক্যান্সার হিসেবে বলে থাকি। তো এর চিকিৎসায় ফসফরাস 32 ব্যবহার করা হয়। 6 নম্বর প্রশ্নে বলল পানির উপরিতল থেকে একই গভীরতায় কোন জলাশয়ের বেশি চাপ অনুভূত হবে। আমরা জানি পানির অভ্যন্তরের চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে P=H ρg। জি যেহেতু উভয়ের ক্ষেত্রে কনস্ট্যান্ট এবং একই গভীরতা কনস্ট্যান্ট, সুতরাং লেখা যায় P সমানুপাতিক ρ, অর্থাৎ যার ঘনত্ব বেশি তার চাপ বেশি হবে, এবং এইগুলোর মধ্যে সমুদ্রের পানির ঘনত্ব বেশি, সুতরাং সেখানে চাপ বেশি হবে, অর্থাৎ 6-এর ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে গ। 7 নম্বর প্রশ্নে বলল সকল বস্তুর ভর সমান হলে এবং তাপমাত্রা 1 কেলভিন কমাতে চাইলে নিচের কোন বস্তুর বেশি তাপ হারাবে। এখন দেখো আমরা জানি এক্ষেত্রে সূত্র হচ্ছে Q=ms∆θ। এক্ষেত্রে প্রত্যেক বস্তুর ভর সমান এবং তাপমাত্রার পরিবর্তনও কিন্তু একই, সুতরাং তাপ কে বেশি হারাবে সেটা নির্ভর করতেছে আপেক্ষিক তাপের উপর। তার মানে আপেক্ষিক তাপ যার সবচেয়ে বেশি সে হচ্ছে বেশি পরিমাণ তাপ হারাবে। আর আমরা জানি বিশুদ্ধ পানির আপেক্ষিক তাপই সর্বোচ্চ, অর্থাৎ 4200, সুতরাং 7-এর অ্যান্সার হচ্ছে খ। 8 নম্বর প্রশ্নে বলল একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট, অর্থাৎ এই ক্ষেত্রে ইপি মানি হচ্ছে 24 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ যেটাকে আমরা আইপি বলবো সেটি হচ্ছে 2 অ্যাম্পিয়ার। গৌণকুণ্ডলীর প্রবাহ সেটাকে যদি আইএস বলি সেটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার। আমাদেরকে বললো গৌণকুণ্ডলীর ভোল্টেজ অর্থাৎ ইএস বের করতে। তো আমরা সূত্র জানি ES/EP সমান IP/IS। তো এই ক্ষেত্রে ইএস সমান হবে IP/IS ইন্টু ইপি। আইপি এর ভ্যালু কত দেওয়া আছে 2, আইএস এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু ইপি এর ভ্যালু হচ্ছে 24। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 8 ভোল্ট, অর্থাৎ 8-এর অ্যান্সার হচ্ছে গ। 9 নম্বর প্রশ্নে বলল বাতাসে শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড। একটি বস্তুর বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1250 সেন্টিমিটার। এর পর্যায়কাল কত। আমরা জানি V=F ল্যামডা। তো এইখান থেকে আমি লিখতে পারি F এর পরিবর্তে 1/T ল্যামডা। তাহলে এখান থেকে আমাদেরকে পর্যায়কাল বের করতে বলেছে, তাহলে T সমান হচ্ছে λ/V। তো ল্যামডা এর মান কত। ল্যামডা এর মান হচ্ছে 12.5, কারণ সেন্টিমিটারে দেওয়া আছে আর এটাকে মিটারে নিলে 100 দ্বারা ডিভাইড করতে হবে, সুতরাং এই ক্ষেত্রে হবে 12.5। আর ভি এর মান হচ্ছে 350। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো 0.0357 সেকেন্ড, সুতরাং 9-এর অ্যান্সার হচ্ছে ঘ।
10 নম্বর প্রশ্নে বলল নিচের কোন যন্ত্রে যান্ত্রিক শক্তি থেকে পর্যায়বৃত্ত প্রবাহ উৎপন্ন হয়। আমরা জানি জেনারেটর হচ্ছে তড়িৎ প্রবাহ উৎপন্ন করে যান্ত্রিক শক্তি থেকে, এবং এসি জেনারেটর হচ্ছে পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ উৎপন্ন করে। সুতরাং 10-এর অ্যান্সার হচ্ছে ক। 11 নম্বর প্রশ্নে বলল রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙনের ফলে কোন মৌলে পরিণত হয়। আমরা জানি এক্ষেত্রে এটি সীসায় পরিণত হয়। সুতরাং 11-এর অ্যান্সার হচ্ছে গ। 12 নম্বর প্রশ্নে বলল বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাণ করেন কে। এটি হচ্ছে রোমার পরিমাপ করেন। আর কোপার্নিকাস হচ্ছে প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়ে থাকেন। গ্যালিলিও হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র দিয়ে থাকেন, এবং সেই সাথে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরতেছে সেটি তিনি প্রথম গাণিতিকভাবে প্রমাণ করে দেখিয়েছিলেন। আর কেপলার হচ্ছে নক্ষত্রের চারদিকে বিভিন্ন গ্রহের ঘূর্ণন সম্পর্কে 3টি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিলেন। তাহলে 12-এর অ্যান্সার হচ্ছে খ। 13 নম্বর প্রশ্নে বলো নিচের কোনটি ভেক্টর রাশি। আমরা জানি যে এই রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন, তাকে ভেক্টর রাশি বলে। তো এই ক্ষেত্রে বলকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, অর্থাৎ বলের দিক আছে, বাকি রাশিগুলোর শুধু মান আছে, দিক নেই। সুতরাং 13-এর অ্যান্সার হচ্ছে গ। 14 নম্বর প্রশ্নে বলল বস্তুর জড়তা কিসের উপর নির্ভর করে। বস্তুর জড়তা আসলে ভরের উপর নির্ভর করে। সুতরাং 14-এর অ্যান্সার হচ্ছে ক। যার ভর যত বেশি হবে তার জড়তা তত বেশি হবে, অর্থাৎ সেই বস্তু সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা তত বেশি দেখাবে। 15 নম্বর প্রশ্নে বলল মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মুক্তভাবে যখন পড়ে তখন তার উপর শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ থাকে। সুতরাং অভিকর্ষ ত্বরণ অপরিবর্তিত থাকে, তাহলে 1 নম্বর অপশনটি সঠিক। আর 2 নম্বর যেটা বেগ সময়ের সমানুপাতিক, এটি হচ্ছে গ্যালিলিও স্যারের দ্বিতীয় সূত্র। কিন্তু সরণ সময়ের সমানুপাতিক যেটা বললো সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। সুতরাং এটি ভুল, অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 1 ও 2। সুতরাং 15-এর অ্যান্সার হচ্ছে গ। 16 নম্বর প্রশ্নে বলল উড়ন্ত পাখির মধ্যে কোন ঘর্ষণ ক্রিয়াশীল। এক্ষেত্রে প্রবাহী ঘর্ষণ ক্রিয়াশীল, কারণ প্রবাহীর মধ্যে গতিশীল থাকলে যে ঘর্ষণ কাজ করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে। যেহেতু পাখি উড়ন্ত অবস্থায় বাতাসের মধ্যে থাকে আর বাতাস একটি প্রবাহী, সুতরাং এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে প্রবাহী ঘর্ষণ, অর্থাৎ 16-এর অ্যান্সার হচ্ছে ঘ। 17 এবং 18 নম্বর প্রশ্নের জন্য আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে দুটো চার্জ দেওয়া আছে, একটি হচ্ছে +50 কুলম আর একটা হচ্ছে +60 কুলম, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 50 সেন্টিমিটার। তো প্রথম প্রশ্নে বলল আধানদ্বয়ের মধ্যবর্তী বিকর্ষণ বল কত। যেহেতু দুটো সমধর্মী সুতরাং বিকর্ষণ বল, তো সেটা আমরা নির্ণয় করব F = K × Q1 Q2/d², এই সূত্র দিয়ে। কে হচ্ছে কুলম্বের ধ্রুবক যার মান হচ্ছে 9 × 10⁹। Q1 হচ্ছে প্রথম আধানের চার্জ যেটি হচ্ছে 50, আর Q2 হচ্ছে দ্বিতীয় আধানের জন্য যেটি হচ্ছে 60, আর d² মধ্যবর্তী দূরত্ব যেটি হচ্ছে 50 সেন্টিমিটার। এটাকে আমরা লিখতে পারি 50 × 10⁻², কারণ আমরা সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেছি, এই জন্য 10⁻² দ্বারা গুণ করতে হবে। আর যেহেতু d² সুতরাং 50 × 10⁻²² এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে পাবো 1.08 × 10⁻14 নিউটন, অর্থাৎ 17-এর অ্যান্সার হচ্ছে ঘ। 18 নম্বর প্রশ্নে বলল একটি পরিবাহী তার দ্বারা আধান দুটিকে সংযুক্ত করলে এক্ষেত্রে কি ঘটবে। এ হতে কিছু আধান ভিতে যাবে। এটি আসলে চার্জের পরিমাণের উপর নির্ভর করে না, নির্ভর করে বিভবের উপর। এটি সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চার্জ প্রবাহিত হবে। তো আমরা জানি V = KQ/R। এখন দেখো দুটোর ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যাসার্ধ দেখতে পাচ্ছি সমান হবে, এবং দুটোর ক্ষেত্রে কুলম্বের ধ্রুবকও সমান। সুতরাং Q যার বেশি তার V এর পরিমাণও বেশি হবে। সুতরাং এখান থেকে বলা যায় VV is greater than VA, অর্থাৎ VB এর বিভব VA এর চাইতে বেশি। আর আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চার্জ প্রবাহিত হবে, তাহলে B থেকে আধান A তে প্রবাহিত হবে, যেটি আমাদের B নাম্বার অপশানে বলা আছে। A হতে কিছু আধান B তে যাবে, এটি ভুল। আর হচ্ছে বিভব যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রবাহ চলতে থাকবে। সুতরাং 3 নাম্বার অপশানটিও সঠিক, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 2 ও 3, যেটি আমাদের খতে দেওয়া আছে। 18-এর অ্যান্সার হচ্ছে খ। 19 নম্বর প্রশ্ন বলল কাজের একক। তা আমরা জানি কাজ W = Fs, তার মানে কাজ হচ্ছে বল এবং সরণের গুণফল। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি কাজ একটি লব্ধ একক, যেটি প্রথমে বলা আছে। সুতরাং আমাদের 1 নম্বর অপশানটি সঠিক। এরপর দেখো বল F সমান কি। F সমান হচ্ছে MA। তো M মানে হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি, আর A হচ্ছে ত্বরণ, ত্বরণের একক হচ্ছে মিটার/সেকেন্ড²। সুতরাং আমি বলের এককের পরিবর্তে লিখতে পারি কেজি মিটার/সেকেন্ড²। আর এই ক্ষেত্রে S হচ্ছে সরণ, সরণের একক হচ্ছে মিটার,
সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ আমাদের 2 নাম্বার যেটা বলা আছে সেটিও সঠিক। আর 3 নাম্বারে যেটা বলা আছে জুল, আমরা জানি কাজের একক সরাসরি জুল, অর্থাৎ 3 নাম্বার অপশনটিও সঠিক। এক্ষেত্রে তাহলে অ্যান্সার হচ্ছে 1, 2, 3 অর্থাৎ ঘ নাম্বারটি। তারপর 20 নাম্বার প্রশ্নে বলল নিচের কোনটির পরিবাহকত্ব বেশি। আমরা জানি পরিবাহকত্ব হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি, অর্থাৎ 1/ρ, যার এর মানে হচ্ছে আপেক্ষিক রোধ যার বেশি তার পরিবাহকত্ব সবচেয়ে কম হবে, আর আপেক্ষিক রোধ যার কম তার পরিবাহকত্ব সবচেয়ে বেশি হবে। সুতরাং এই ক্ষেত্রে রূপার আপেক্ষিক রোধ হচ্ছে 1.6 × 10⁸ ওহম মিটার। এরপরে যেটা আছে তামার আপেক্ষিক রোধ হচ্ছে 1.7 × 10⁸ ওহম মিটার। এটি হচ্ছে আমরা তামার ক্ষেত্রে পাবো। এরপরে হচ্ছে টাংস্টনের ক্ষেত্রে হচ্ছে 5.5 × 10⁸ ওহম মিটার, আর অন্যদিকে নাইক্রোমের ক্ষেত্রে হচ্ছে 100 × 10⁸ ওহম মিটার। তার মানে আমরা কার আপেক্ষিক রোধ সবচেয়ে কম দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে রূপার আপেক্ষিক রোধ সবচেয়ে কম। সুতরাং রূপার আপেক্ষিক রোধ যেহেতু সবচেয়ে কম, তার পরিবাহকত্ব সবচেয়ে বেশি হবে, অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে রূপা, অর্থাৎ গ নাম্বারটি। এরপর 21 এবং 22 নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপকে বলল পানি ও কেরোসিনে অদ্রবণীয় একটি কঠিন বস্তুর ভর হচ্ছে 68 গ্রাম এবং আয়তন হচ্ছে 80 ঘন সেন্টিমিটার। তাপমাত্রা 30°C বাড়ালে এর আয়তন 80.015 ঘন সেন্টিমিটার হয়, অর্থাৎ এর আদি আয়তন হচ্ছে 80 ঘন সেন্টিমিটার এবং শেষ আয়তন হচ্ছে 80.015 ঘন সেন্টিমিটার। তো আমরা এই দিয়ে হচ্ছে আয়তন প্রসারণ সহগ বের করতে পারি, অর্থাৎ আলফা সমান হচ্ছে V2 - V1। V2 হচ্ছে শেষ আয়তন, যেটি হচ্ছে 80.015। এরপর আদি আয়তন হচ্ছে 80 ডিভাইডেড V1 মানে আদি আয়তন, যেটি হচ্ছে 80 ইন্টু ডেল থেটা। ডেল থেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। দেখো এখানে বললো 30°C বাড়ালে, তার মানে ডেল থেটা এর মান হচ্ছে 30। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, সূত্র হচ্ছে গামা ইকুয়াল V2 - V1/V1 ইন্টু ডেল থেটা। তো V2 হচ্ছে শেষ আয়তন, যেটি হচ্ছে 80.015, আর আদি আয়তন হচ্ছে 80, আর 80 ইন্টু 30 অর্থাৎ 80 হচ্ছে তার আদি আয়তন, যেটি V1 ইন্টু 30 অর্থাৎ ডেল থেটা। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 6.25 ইন্টু 10⁻6 পার কেলভিন। এটি হচ্ছে তার আয়তন প্রসারণ সহগ। কিন্তু আমাদেরকে বললো দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে। আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ সমান হচ্ছে আয়তন প্রসারণ সহগ ডিভাইডেড 3, তার মানে 6.25 ইন্টু 10⁻6 ডিভাইডেড 3। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 2.083 ইন্টু 10⁻6 পার কেলভিন, অর্থাৎ 21-এর অ্যান্সার হচ্ছে খ। 22 নম্বর প্রশ্নে বলল কঠিন বস্তুটি। এই ক্ষেত্রে দেখো কঠিন বস্তুর ভর হচ্ছে 68 গ্রাম এবং এর আয়তন হচ্ছে 80 ঘন সেন্টিমিটার। তো আমরা যদি এর ঘনত্ব বের করি, আমরা জানি রো ইকুয়াল m/v। m হচ্ছে 68 আর আয়তন হচ্ছে 80। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 0.85 গ্রাম পার সিসি। তো আমাদেরকে তো এককে নিয়ে যেতে হবে কেজি পার ঘনমিটারে। সুতরাং আমরা যদি 1000 দিয়ে গুণ করি, তাহলে এখান থেকে পাবো 850 কেজি পার ঘনমিটার, অর্থাৎ গ্রাম পার সিসিকে যদি 1000 দ্বারা গুণ করা হয় তাহলে সেটি কেজি পার ঘনমিটারে চলে যায়। এখন দেখো এর ঘনত্বটা কেরোসিনের ঘনত্বের চাইতে বেশি, তার মানে যার ঘনত্ব বেশি সেক্ষেত্রে ডুবে যাবে, অর্থাৎ কেরোসিনে বস্তুটি ডুবে যাবে। অন্যদিকে দেখো পানির ঘনত্বের চাইতে কম, সুতরাং পানিতে ভেসে থাকবে। তাহলে প্রথম অপশনে যেটি বললো পানিতে ভাসবে কিন্তু কেরোসিনে ডুববে, অর্থাৎ 22-এর অ্যান্সার হচ্ছে ক। 23 নম্বর প্রশ্নে বললো হাত পাখা দিয়ে বাতাস করলে ব্যক্তির ক্ষেত্রে কি ঘটবে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভেতরে রাসায়নিক শক্তি থাকে, আর আমরা সেই শক্তিটাকে হচ্ছে হাত ঘুরিয়ে ঘুরিয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করি। সুতরাং এই ক্ষেত্রে রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে। আমরা যেটা খাবার গ্রহণ করি সেটা কিন্তু রাসায়নিক শক্তিতেই রূপান্তরিত হচ্ছে। সুতরাং 23-এর অ্যান্সার হচ্ছে গ। 24 নম্বর প্রশ্নে বললো বাড়ির কোনো নির্দিষ্ট অংশের তড়িৎ সরবরাহ বন্ধ করতে কোনটি ব্যবহৃত হবে। বাড়ির কোনো নির্দিষ্ট অংশে তড়িৎ সরবরাহ ব্যবহার করতে সুইচ ব্যবহার করা হবে। সার্কিট ব্রেকার হচ্ছে বাড়ির সম্পূর্ণ অংশের বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার জন্য, আর ফিউজ হচ্ছে নিজে নিজে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার জন্য, অর্থাৎ কোনো অংশে যদি অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হয়। আর ভূ সংযোগ হচ্ছে নিরাপদ তড়িৎ সংযোগের জন্য। সুতরাং 24 হচ্ছে খ নাম্বার অ্যান্সার। আর 25 নম্বরে বললো নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম। আমরা জানি মাধ্যমের ঘনত্ব যখন বৃদ্ধি পেতে থাকে তখন শব্দের বেগের পরিমাণও বৃদ্ধি পেতে থাকে। এই ক্ষেত্রে সবচেয়ে কম ঘনত্বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস, সুতরাং এই ক্ষেত্রে শব্দের বেগও সবচেয়ে কম হবে। সুতরাং 25-এর অ্যান্সার হচ্ছে খ। আশা করি সবগুলো এমসিকিউই বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।